সকালে উঠে দেখি আমার কপালে সিঁদুর নেই। হয়তো ঘুমের মধ্যে মুছে গেছে। ড্রেসিং টেবিলে বসে সিঁদুর লাগাচ্ছি। ছেলে এসে দাঁড়াল পেছনে। বলল, মা, এই সিঁদুর কেন পরো? আমি বললাম, তোর বাবার জন্য। সে হাসল। বলল, বাবা তো আর নেই। এখন কার জন্য? আমি চুপ রইলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি কি তোমার কপাল থেকে এই সিঁদুর মুছে দিতে পারি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার দিকে আয়নায় তাকিয়ে বলল, কারণ আমি চাই তোমার কপালে আমার নামের সিঁদুর। আমি তোমাকে বিয়ে করতে চাই। মা, সিঁদুরের কৌটা আমার হাত থেকে পড়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তিয়া। রিয়ান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিয়া ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আজ সকালে ঘটনাটা ঘটল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। রিয়ান আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এমন একটা ভাব যেটা আমি কোনোদিন দেখিনি। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। মা, তুমি কিছু বলছো না কেন? রিয়ান আবার বলল। আমার গলা শুকিয়ে গেছে। রিয়ান, তুই কি বলছিস জানিস? হ্যাঁ মা, আমি জানি আমি কি বলছি। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবে। আমার মাথা ঝিমঝিম করছে। এটা কি হচ্ছে? আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস? না মা, আমি একদম ঠিক আছি। বাবা মারা যাওয়ার পর তুমি একা। আমি চাই না তুমি একা থাকো। আমি তোমার যত্ন নিতে চাই। আমি রিয়ানের কাঁধ ধরে ঝাঁকালাম। রিয়ান, তুই ভুল পথে যাচ্ছিস। এসব কি বলছিস? রিয়ান আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সিরিয়াস। হঠাৎ তিয়া ঘরে ঢুকল। মা, তুমি কাঁদছ কেন? আর ভাই, তুই মার হাত ধরে আছিস কেন? আমি দ্রুত রিয়ানের হাত ছাড়িয়ে নিলাম। কিছু না তিয়া। তোর ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল। তিয়া সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল। কিসের কথা? রিয়ান বলল, তিয়া, তুই যা। আমার মার সাথে প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা? তিয়া আরও সন্দেহ করল। মা, কি ব্যাপার? আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম। তিয়া, তুই নিচে গিয়ে নাস্তা খা। আমি এখনই আসছি। তিয়া অনিচ্ছায় চলে গেল। রিয়ান আবার আমার দিকে এগিয়ে এলো। মা, আমি জানি এটা হঠাৎ। কিন্তু আমি অনেক দিন ধরে এভাবে ভাবছি। আমি পিছিয়ে গেলাম। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু না। কিন্তু মা, আমি বড় হয়ে গেছি। আমি এখন একজন পুরুষ। আমি তোমাকে সুখী করতে পারি। আমার চোখ জ্বলে ভরে গেল। রিয়ান, তুই কোথায় এসব শিখছিস? কে তোকে এসব বলেছে? রিয়ান চুপ রইল। তারপর বলল, কেউ বলেনি মা। এটা আমার নিজের অনুভূতি। আমি রিয়ানের কপালে হাত রাখলাম। বাবা, তোর জ্বর আছে নাকি? তুই কি অসুস্থ? রিয়ান আমার হাত সরিয়ে দিল। মা, আমি অসুস্থ না। আমি একদম সুস্থ। আমি গভীর শ্বাস নিলাম। রিয়ান, তুই ভুল ভাবছিস। মা ছেলের সম্পর্ক এভাবে হয় না। তুই কোনো মেয়ের সাথে প্রেম কর, বিয়ে কর, সংসার কর। কিন্তু মা, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই পছন্দ করি। আমি রিয়ানের 2 হাত ধরলাম। রিয়ান, শোন। তুই আমার সোনার ছেলে। আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা এক না। তুই কনফিউজড হয়ে গেছিস। রিয়ান মাথা নাড়ল। না মা, আমি কনফিউজড না। আমি জানি আমি কি চাই। হঠাৎ বাইরে থেকে দরজার ঘণ্টি বাজল। আমি রিয়ানকে ছেড়ে দিয়ে জানালা দিয়ে দেখলাম। আমার শাশুড়ি এসেছেন। মা এসেছেন। তুই নিচে যা। আমি রিয়ানকে বললাম। রিয়ান বলল, মা, আমাদের কথা এখনো শেষ হয়নি। আমি রিয়ানের মুখে হাত দিলাম। পরে বলবো। এখন যাগু।
রিয়ান চলে গেল। আমি নিচে গিয়ে দরজা খুললাম। শাশুড়ি মানে সুদীপ্তর মা এসেছেন। নমস্কার মা গো, আমি প্রণাম করলাম। শুভ সকাল বৌমা। কেমন আছো? ভালো আছি মা। আপনি ভিতরে আসুন গো। আমরা বসার ঘরে গেলাম। তিয়া এসে দিদিমাকে প্রণাম করল। রিয়ানও এলো। দিদিভাই কেমন আছিস? শাশুড়ি রিয়ানকে জিজ্ঞেস করলেন। ভালো আছি দিদিমা, ঘুরিয়ান উত্তর দিল। আমি চা বানিয়ে আনলাম। আমার হাত কাঁপছিল। শাশুড়ি লক্ষ্য করলেন। বৌমা, তোমার হাত কাঁপছে কেন? অসুস্থ লাগছে? না মা, কিছু না। হয়তো চা গরম বেশি খেয়ে আমি একটা অজুহাত দিলাম। শাশুড়ি বললেন, বৌমা, আমি আজ একটা কথা বলতে এসেছি। কি কথা মা? আমার এক বন্ধুর ছেলে আছে। খুব ভালো ছেলে। ব্যাংকে চাকরি করে। আমি ভাবছি তোমার জন্য পাত্র দেখি গু। আমি চমকে উঠলাম। আমার জন্য? হ্যাঁ বৌমা। তুমি এখনো অল্প বয়সী। একা একা থাকবে কেন? আবার বিয়ে করো। নতুন জীবন শুরু করোক। রিয়ান হঠাৎ বলে উঠল, দিদিমা, মা আর বিয়ে করবে না গি। সবাই রিয়ানের দিকে তাকাল। শাশুড়ি বললেন, কেন রে? তোর মা বিয়ে করতে পারে না কেন? রিয়ান একটু ইতস্তত করল। তারপর বলল, মানে? মা একা থাকতে চায়। আমি রিয়ানকে থামানোর চেষ্টা করলাম। কিন্তু রিয়ান আবার বলল, দিদিমা, আমি মার যত্ন নিই। তিয়াও আছি। মার আর বিয়ে করার দরকার নেই। শাশুড়ি ভ্রু কুঁচকালেন। এটা তো ভুল কথা রিয়ান। তোর মা একা কতদিন থাকবে? তুইও তো বিয়ে করে চলে যাবি গ। আমি কোথাও যাব না দিদিমা। আমি সবসময় মার সাথে থাকব। শাশুড়ি আরও অবাক হলেন। তুই বিয়ে করবি না? রিয়ান চুপ রইল। আমি দ্রুত বললাম, মা, রিয়ান এখনো ছোট। পড়াশোনা শেষ করুক। তারপর এসব ভাববে। শাশুড়ি বললেন, তাই হোক। কিন্তু বৌমা, তুমি ভেবো আমার কথাটা কি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ মা, ভাবব। শাশুড়ি চলে যাওয়ার পর রিয়ান আমার কাছে এলো। তিয়া তার রুমে চলে গিয়েছে। মা, তুমি কি সত্যিই আবার বিয়ে করার কথা ভাবছ? আমি রিয়ানের দিকে তাকালাম। রিয়ান, আমি কি করব সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমার কি হবে? তোর কি হবে মানে? তুই তো আমার ছেলেই থাকবি গি। রিয়ান মাথা নাড়ল। না মা, সেটা আলাদা। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো গু। আমি গভীর শ্বাস নিলাম। রিয়ান, তোর এই ভাবনা ভুল। তুই একজন সাইকোলজিস্টের কাছে যাগ। আমার সাইকোলজিস্টের দরকার নেই মা। আমি ভালোই আছি গু। আমি রিয়ানের হাত ধরলাম। রিয়ান, তুই আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু তুই যা ভাবছিস সেটা ঠিক না। মা ছেলের সম্পর্ক পবিত্র। সেটাকে নষ্ট করিস না গি। রিয়ান আমার হাত চুমু দিল। আমি চমকে হাত সরিয়ে নিলাম। রিয়ান, এটা কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ জ্বলে ভরে গেল। রিয়ান, তুই আমার হার্ট ব্রেক করে দিচ্ছিস। কোথায় ভুল হলো আমার? রিয়ান আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রিয়ান, তুই আমাকে ছুঁজো না এভাবে গু। কেন মা? আমি তোর ছেলে। তুমি আমাকে ছোটবেলা থেকে আদর করেছ। এখন কেন না? সেটা ছিল মায়ের আদর। এখন তোর নিয়ত আলাদা গু। রিয়ান চুপ রইল। তারপর বলল, মা, আমি তোমার রুমে আসতে পারি? আমি অবাক হলাম। কেন? আমি তোমার পাশে শুতে চাই। রিয়ান, আমি চিৎকার করে উঠলাম। তুই কি বলছিস জানিস? তিয়া দৌড়ে এলো। মা, তুমি চিৎকার করলে কেন? আমি নিজেকে সামলে নিলাম। কিছু না তিয়া। আমি আমি একটা ইঁদুর দেখে চমকেছি গু। তিয়া চারদিক দেখল। কোথায় ইঁদুর? চলে গেছে আমি বললাম। তিয়া রিয়ানের দিকে তাকাল। ভাই, তুই অদ্ভুত ব্যবহার করছিস কেন? সকাল থেকে মার সাথে কি কথা হচ্ছে? রিয়ান বলল, তোর কোনো ব্যাপার না তিয়া গি। আমার ব্যাপার নেই মানে? এটা আমার বাড়ি। আমারও অধিকার আছে জানার। আমি তিয়াকে বললাম, তিয়া, তুই তোর পড়া দেখ। আমি আর তোর ভাই একটু কথা বলি। তিয়া অনিচ্ছায় চলে গেল। রিয়ান আবার আমার দিকে এগিয়ে এলো।
মা, আমি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার উত্তর দাওনি কি? আমি রিয়ানের দিকে তাকালাম। রিয়ান, আমিও তোকে ভালোবাসি। মায়ের ভালোবাসা। এর বেশি কিছু না গি। কিন্তু আমি চাই এর বেশি গ। আমি মাথা ধরলাম। রিয়ান, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। কোথায় ভুল হলো? আমি কি তোকে বেশি আদর করেছি? বেশি ভালোবাসা দিয়েছি? রিয়ান বলল, না মা, তুমি ভুল করনি। আমার মনে প্রশ্ন জেগেছে গি। কি প্রশ্ন? রিয়ান গভীর শ্বাস নিল। মা, তুমি রাতে একা শোও। কষ্ট হয় না? আমি লজ্জা পেলাম। রিয়ান, এসব কথা বলিস না গি। কিন্তু মা, এটা তো স্বাভাবিক। তুমি একজন নারী। তোমারও শারীরিক চাহিদা আছে গি। আমি রিয়ানকে থাপ্পড় মারলাম। বদমাস! এসব কথা বলিস কি করে? রিয়ানের গালে হাতের দাগ পড়ল। কিন্তু সে রাগ করল না। মা, আমি ভুল কিছু বলিনি। আমি সত্যি কথা বলেছি। আমার চোখে জল এলো। রিয়ান, তুই কোথায় শিখছিস এসব? ইন্টারনেটে কি দেখিস? রিয়ান চুপ রইল। তারপর বলল, মা, আমি কিছু গল্প পড়েছি। কিরকম গল্প? মাছেলের গল্প। আমি অবাক হলাম। কোথায় পেলি এরকম গল্প? রিয়ান লজ্জা পেল। ইন্টারনেটে ঘু। আমি রিয়ানের কলার ধরলাম। তুই এসব নোংরা জিনিস পড়িস? তোর মাথা খারাপ হয়ে গেছে? রিয়ান আমার হাত সরিয়ে দিল। মা, এগুলো নোংরা না। এগুলো প্রেমের গল্প। প্রেমের গল্প? মাছেলের প্রেম হয় নাকি? রিয়ান বলল, মা, কেন হবে না? ভালোবাসার কোনো বাধা নেই। আমি রিয়ানের দিকে তাকিয়ে রইলাম। রিয়ান, তুই সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে গেছিস গু। হঠাৎ দরজার ঘণ্টি বাজল। আমি দেখলাম আমার ছোট বোন রিনা এসেছে। রিনা এসেছে? তুই তোর রুমে যা গিয়ে, আমি রিয়ানকে বললাম। রিয়ান চলে গেল। আমি দরজা খুলে রিনাকে ভিতরে নিয়ে এলাম। দিদি, কেমন আছো? রিনা জিজ্ঞেস করল। ভালো আছি কু, আমি উত্তর দিলাম। রিনা আমার মুখের দিকে তাকাল। দিদি, তোমাকে চিন্তিত লাগছে। কি হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। রিনা আমার পাশে বসল। দিদি, আমাকে বলো। কি সমস্যা? আমি রিনার কাছে সব খুলে বললাম। রিয়ানের কথাগুলো, তার আচরণ সব। রিনা শুনে অবাক হল। দিদি, এটা তো গুরুতর সমস্যা গি। আমি কি করব রিনা? আমি বুঝতে পারছি না গি। রিনা বলল, দিদি, রিয়ানকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে গু। কিন্তু সে যেতে চায় না গু। তাহলে জোর করে নিয়ে যেতে হবে গু। আমি মাথা নাড়লাম। কিভাবে? সে তো আর ছোট বাচ্চা নেই। রিনা ভাবল একটু। তারপর বলল, দিদি, তুমি রিয়ানকে কিছুদিন আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাকে বুঝিয়ে বলবো। আমি খুশি হলাম। সত্যি? তুমি পারবে? চেষ্টা করে দেখি। রিনা রিয়ানকে ডেকে নিয়ে এলো। রিয়ান এসে বসল। রিয়ান, কেমন আছিস? রিনা জিজ্ঞেস করল। ভালো আছি খু, রিয়ান উত্তর দিল। রিনা বলল, রিয়ান, তুই কি আমার সাথে কয়েকদিন থাকবি? আমার একটু হেল্প লাগবে গি। রিয়ান সন্দেহের চোখে তাকাল। কিরকম হেল্প? আমার কম্পিউটারের কাজ আছে। তুই তো কম্পিউটারে ভালো গু। রিয়ান আমার দিকে তাকাল। মা, আমি খালার কাছে যাব? আমি বললাম, হ্যাঁ যা। খালার হেল্প কর। রিয়ান রাজি হল না। না মা, আমি তোমাকে একা রেখে যেতে পারব না গি। রিনা বলল, রিয়ান, শুধু 3 দিনের জন্য। তোর মা একা থাকতে পারবে গি? রিয়ান আবার আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে দূরে পাঠাতে চাও? আমি বুঝতে পারলাম রিয়ান সন্দেহ করছে। না রিয়ান, তুই খালার হেল্প করে আয়। আমি ভালোই থাকব গু। রিয়ান ভাবল কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে। কিন্তু 3 দিনের বেশি না গি। রিনা খুশি হল। ঠিক আছে রিয়ান। আমি আজ সন্ধ্যায় তোকে নিয়ে যাব গু। রিয়ান নিজের রুমে চলে গেল। আমি রিনাকে ধন্যবাদ দিলাম। রিনা চলে যাওয়ার পর আমি একা বসে ভাবতে লাগলাম। রিয়ানের আচরণ দিন দিন খারাপ হচ্ছে। আমি কোথায় ভুল করেছি? সন্ধ্যায় রিনা এসে রিয়ানকে নিয়ে গেল। রিয়ান যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরল। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু কিছু বলতে পারলাম না।
মা, আমি তোমাকে মিস করব, রিয়ান বলল। আমিও তোকে মিস করব, আমি উত্তর দিলাম। রিয়ান চলে যাওয়ার পর বাড়িতে শান্তি নেমে এলো। তিয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি একটু স্বস্তি পেলাম। রাতে খাওয়ার সময় তিয়া জিজ্ঞেস করল, মা, ভাইজের কি হয়েছে? সে অদ্ভুত বাহেব করছিল। আমি বললাম, তিয়া, তোর ভাই বড় হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে মানুষের আচরণ পরিবর্তন হয় গিয়ে। তিয়া মাথা নাড়ল। কিন্তু মা, আজ সকালে তুমি আর ভাই যে কথা বলছিলে সেটা অদ্ভুত লাগছিল গু। আমি চমকে উঠলাম। কিরকম অদ্ভুত? মানে, ভাই তোমার খুব কাছে দাঁড়িয়েছিল আর তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছ। আমি তিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। তিয়া, তুই ভুল বুঝেছিস। আমি ভয় পাইনি গু। তিয়া সন্দেহের চোখে আমার দিকে তাকাল কিন্তু আর কিছু বলল না। রাতে শোয়ার সময় আমার খুব অস্বস্তি লাগছিল। রিয়ানের কথাগুলো মাথায় ঘুরছিল। সে বলেছিল সে আমার রুমে আসতে চায়, আমার পাশে শুতে চায়। এসব ভেবে আমার গা ঘিন ঘিন করছিল। রিয়ান যে গল্পগুলোর কথা বলেছিল সেগুলো কিরকম গল্প? মাছেলের মধ্যে এরকম সম্পর্কের গল্প? এসব কি জিনিস? আমি ভাবতে লাগলাম রিয়ান কখন থেকে এভাবে ভাবা শুরু করেছে। তার বাবা অনিন্দ মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। রিয়ান হয়তো ভেবেছে সে আমার যত্ন নেবে, কিন্তু সেটা এভাবে। পরের দিন সকালে উঠে দেখি তিয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা, আজ আমি বন্ধুদের সাথে পার্কে যাব। দেরি করে আসব, তিয়া বলল। ঠিক আছে, সাবধানে যাবি। তিয়া চলে যাওয়ার পর আমি একা। ফোনে রিনাকে কল করলাম। রিনা, রিয়ান কেমন আছে? রিনা বলল, দিদি, রিয়ানের সাথে আমি কথা বলেছি। সে খুব জেদি। সে তার মতামত পরিবর্তন করতে চায় না গি। আমার মন খারাপ হয়ে গেল। তাহলে কি করব? দিদি, আমি একটা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন রিয়ানকে কাউন্সেলিং করাতে হবে গে। কিন্তু রিয়ান তো রাজি হবে না গে। রিনা বলল, দিদি, আমি রিয়ানকে বলেছি যে একটা কলেজের অ্যাডমিশন গাইডেন্সের জন্য কাউন্সেলরের কাছে যেতে হবে। সে রাজি হয়েছে গু। আমি খুশি হলাম। সত্যি? তুমি বুদ্ধি করেছ? হ্যাঁ দিদি। আমি আশা করি এতে কিছু উপকার হবে গু। দুপুরে হঠাৎ রিয়ান ফোন করল। মা, তুমি কেমন আছো? রিয়ান জিজ্ঞেস করল। ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো নেই মা। তোমাকে ছাড়া থাকতে পারছি না গি। আমার বুক ধড়ফড় করতে লাগল। রিয়ান, এরকম বলিস না। তুই খালার কাজ শেষ করে আয়। মা, আমি আজ রাতেই চলে আসতে চাই। না রিয়ান, তুই খালার হেল্প কর। 3 দিন তো একটা কথা দিয়েছিস। রিয়ান চুপ রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, তুমি কি আমাকে দূরে রাখতে চাও? না রিয়ান, তুই ভুল ভাবছিস গু। তাহলে আমি আজ রাতেই আসছি গু। রিয়ান, তুই খালার সাথে কথা বল। আমি পরে তোকে ফোন করব গু। আমি ফোন কেটে দিলাম। তারপর রিনাকে ফোন করলাম। রিনা, রিয়ান বাড়ি আসতে চাইছে গু। রিনা বলল, দিদি, আমি রিয়ানকে বুঝিয়েছি, কিন্তু সে খুবই জেদি। আজ বিকেলে আমি তাকে কাউন্সেলর এর কাছে নিয়ে যাব গু। বিকেলে রিনা আবার ফোন করল। দিদি, আমি রিয়ানকে কাউন্সেলর এর কাছে নিয়ে গেছি। কি হলো? কাউন্সেলর রিয়ানের সাথে 1 ঘন্টা কথা বলেছেন। তিনি বলেছেন রিয়ানের মধ্যে একটা জটিল সমস্যা আছে গি। আমার মন আরও খারাপ হয়ে গেল। কিরকম সমস্যা? তিনি বলেছেন এটাকে অয়েডিপাস কমপ্লেক্স বলে। যখন একটা ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক ফিলিংস ডেভেলপ করে কি। আমি অবাক হলাম। এরকম সমস্যা আছে নাকি? হ্যাঁ দিদি। এটা সাইকোলজিক্যাল প্রবলেম। থেরাপির মাধ্যমে এটা ঠিক করা যায়। রিয়ান কি থেরাপি নিতে রাজি হবে? রিনা বলল, কাউন্সেলর রিয়ানকে অনেক বুঝিয়েছেন। রিয়ান বুঝতে পেরেছে তার ভাবনাগুলো ঠিক না গি। আমি একটু স্বস্তি পেলাম। সত্যি? হ্যাঁ দিদি। কাউন্সেলর বলেছেন এরকম ক্ষেত্রে পরিবারের সাপোর্ট খুব দরকার গু। আমি কি করতে পারি? রিনা বলল, দিদি, তুমি রিয়ানের সাথে নরমাল আচরণ করবে, কিন্তু তার অস্বাভাবিক আচরণে সাড়া দেবে না গি। সন্ধ্যায় রিয়ান আমাকে আবার ফোন করল। মা, আমি বুঝতে পেরেছি আমার ভাবনাগুলো ঠিক ছিল না গি। আমি খুশি হলাম। সত্যি রিয়ান? হ্যাঁ মা।
কাউন্সেলর আঙ্কেল আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। আমি ভুল করেছি। আমার চোখে জল এলো। রিয়ান, তুই আমার ভালো ছেলে। তুই শুধু কনফিউজড হয়ে গিয়েছিলি। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি। তুই আমার সোনার ছেলে রিয়ান। আমি তোকে মাফ করে দিলাম। রিয়ান কাঁদতে লাগল। মা, আমি আর কখনো এভাবে ভাবব না। আমি জানি রিয়ান, তুই ঠিক হয়ে যাবি। পরের দিন রিয়ান বাড়ি ফিরে এলো। সে আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়াল। মা, আমি সরি। আমি রিয়ানের মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই ঠিক আছিস? এটা তোর দোষ ছিল না। রিয়ান আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। মা, আমি প্রমিস করছি আমি আর কখনো তোমাকে অস্বস্তি দেব না। আমি রিয়ানকে কোলে নিয়ে আদর করলাম। এবার সেই পুরানো মায়ের আদর। কোনো অস্বস্তি নেই। তিয়া স্কুল থেকে ফিরে এসে খুশি হল রিয়ানকে দেখে। ভাই, তুই ফিরে এসেছিস। আমি তোকে মিস করেছি। রিয়ান তিয়াকে আদর করল। আমিও তোকে মিস করেছি। সন্ধ্যায় আমরা তিনজন একসাথে টিভি দেখছিলাম। রিয়ান আমার পাশে বসেছিল কিন্তু দূরত্ব বজায় রেখে। সে আর আমার খুব কাছে আসার চেষ্টা করছিল না। রাতে খাওয়ার সময় রিয়ান বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দূরে একটা কলেজে ভর্তি হব। আমি চমকে উঠলাম। কেন রিয়ান? মা, আমার মনে হয় একটু দূরে থাকলে আমার ভালো হবে। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠব। আমি বুঝতে পারলাম রিয়ান ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুই যদি চাস তো যা, কিন্তু আমি তোকে মিস করব। রিয়ান হাসল। আমিও তোমাদের মিস করব মা, কিন্তু এটাই ভালো। তিয়া দুঃখ করল। ভাই, তুই চলে গেলে আমার সাথে কে খেলবে? রিয়ান তিয়ার মাথায় হাত রাখল। তিয়া, আমি ছুটির দিনে এসে তোর সাথে খেলব। কয়েক সপ্তাহ পর রিয়ান সত্যি সত্যি দূরের একটা কলেজে ভর্তি হয়ে গেল। সে যাওয়ার আগে আমাকে বলল, মা, আমি নিয়মিত কাউন্সেলিং নেব। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চাই। আমি রিয়ানকে আশীর্বাদ করলাম। তুই আমার গর্ব রিয়ান। তুই নিজেকে চিনতে পেরেছিস এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করছিস। রিয়ান চলে যাওয়ার পর বাড়ি খালি খালি লাগছিল। কিন্তু আমি স্বস্তি পেয়েছিলাম। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর নেই। মাসখানেক পর শাশুড়ি আবার এলেন। তিনি আবার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। বৌমা, আমি আবার সেই ছেলের কথা বলতে এসেছি। তুমি একবার দেখো না। আমি ভাবলাম, রিয়ান এখন দূরে। সে সুস্থ হয়ে উঠছে। হয়তো আমার নতুন জীবন শুরু করা উচিত। মা, আমি রাজি আছি। ছেলেটার সাথে দেখা করতে পারি। শাশুড়ি খুব খুশি হলেন। সত্যি বৌমা? তুমি রাজি? হ্যাঁ মা। আমিও মনে করি একা থাকাটা ঠিক না। কয়েকদিন পর ছেলেটার সাথে আমার দেখা হল। তার নাম সৌরভ। বয়স ৪৫। বিধবা। তার একটা মেয়ে আছে। খুব ভদ্র এবং শিক্ষিত মানুষ। আমরা দুজনেই একমত হলাম বিয়ের ব্যাপারে। তিয়াও খুশি হল নতুন বাবা পাওয়ার জন্য। রিয়ানকে খবর দিলাম ফোনে। সে খুব খুশি হল। মা, আমি খুব খুশি। তুমি একা থাকবে না। কিন্তু মা, আমি বিয়েতে আসতে পারব না। আমি অবাক হলাম। কেন রিয়ান? মা, আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমার মনে হয় আমার না আসাই ভালো। কিন্তু আমি তোমাকে ফোনে আশীর্বাদ করব। আমি বুঝতে পারলাম রিয়ান ঠিক কথাই বলেছে। ঠিক আছে রিয়ান, তুই সুস্থ হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ৩ মাস পর আমার আর সৌরভের বিয়ে হল। খুব সাদামাটা অনুষ্ঠান। শুধু আত্মীয় স্বজন এবং বন্ধুরা এসেছিলেন। বিয়ের দিন রিয়ান ফোন করে আমাকে আশীর্বাদ করল। মা, তুমি খুব সুন্দর লাগছ। সৌরভ কাকা খুব ভালো মানুষ। তুমি সুখী থাকবে। আমার চোখে জল এলো। রিয়ান, তুই আমার সবচেয়ে ভালো ছেলে। মা, আমি তোমায় কখনো কষ্ট দেব না। আমি একটা ভালো মানুষ হয়ে উঠব। বিয়ের পর নতুন জীবন শুরু হল। সৌরভ খুব ভালো মানুষ। তার মেয়ে পূর্ণিমাও তিয়ার সাথে ভালো মিশে। আমরা নতুন বাড়িতে উঠলাম। তিয়া নতুন স্কুলে ভর্তি হল। সবকিছু ঠিকঠাক চলতে লাগল। রিয়ান মাসে একবার ফোন করে। সে পড়াশোনায় ভালো করছে। নিয়মিত থেরাপি নিচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ১ বছর পর রিয়ান ছুটিতে বাড়ি এলো।
কিন্তু আমার নতুন বাড়িতে না, সে গেল রিনার কাছে। রিনা আমাকে ফোন করল। দিদি, রিয়ান অনেক চেঞ্জ হয়েছে। সে এখন নরমাল। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ দিদি। সে এখন একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে। তার নাম অনন্যা। আমার মন ভালো হয়ে গেল। অনন্যা কেমন মেয়ে? খুব ভালো মেয়ে দিদি। একই কলেজে পড়ে। রিয়ান বলছে সে অনন্যাকে বিয়ে করতে চায়। আমি কেঁদে ফেললাম খুশিতে। রিয়ান তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? হ্যাঁ দিদি। সে এখন একটা স্বাভাবিক যুবক। তার মধ্যে সেই পুরানো সমস্যা আর নেই। কয়েকদিন পর রিয়ান আমাকে ফোন করল। মা, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি চমকে উঠলাম। রিয়ান, তুই কি প্রস্তুত? হ্যাঁ মা। আমি সম্পূর্ণ সুস্থ। আমি তোমাকে অনন্যার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমি খুব খুশি হলাম। অবশ্যই রিয়ান। তুই আর। পরের দিন রিয়ান অনন্যাকে নিয়ে এলো। অনন্যা খুব সুন্দর এবং ভদ্র মেয়ে। সে আমাকে মা বলে ডাকল। রিয়ান আমার কাছে এসে প্রণাম করল। তার চোখে সেই পুরানো অস্বাভাবিক ভাব আর নেই। সে এখন একটা নরমাল ছেলে। মা, আমি অনন্যাকে বিয়ে করতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করবে? আমি রিয়ান আর অনন্যা দুজনকে আশীর্বাদ করলাম। তোরা খুব সুখী হবি। সৌরভ রিয়ানকে পছন্দ করল। তিয়া তার বড় ভাইকে দেখে খুব খুশি হল। ভাই, তুই একদম চেঞ্জ হয়ে গেছিস। এখন তোকে ভালো লাগছে, তিয়া বলল। রিয়ান হাসল। তিয়া, আমি ভুল পথে গিয়েছিলাম। এখন আমি ঠিক পথে ফিরে এসেছি। 6 মাস পর রিয়ান আর অনন্যার বিয়ে হল। আমি খুব খুশি ছিলাম। রিয়ান সম্পূর্ণ সুস্থ হয়ে একটা সুন্দর জীবন শুরু করেছে। বিয়ের দিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি রিয়ানের মাথায় হাত রেখে বললাম, রিয়ান, তুই আমার গর্ব। তুই নিজেকে সামলে নিয়েছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। রিয়ান কেঁদে ফেল। মা, আমি তোমাকে সবসময় মা হিসেবেই ভালোবাসব। আর কখনো ভুল করব না। আমি রিয়ানকে আলিঙ্গন করলাম। এবার সেই স্বাভাবিক মাছেলের আলিঙ্গন। এভাবে আমার পরিবারের একটা কঠিন সময় কেটে গেল। রিয়ান সুস্থ হয়ে গেল। আমি নতুন জীবন পেলাম। তিয়াও খুশি। আজ 2 বছর পর রিয়ান আর অনন্যার একটা ছেলে হয়েছে। আমি দাদিমা হয়েছি। রিয়ান একটা ভালো বাবা এবং স্বামী। সেই দিনের কথা ভেবে আমার এখনো ভয় লাগে। যদি রিনা সাহায্য না করত, যদি কাউন্সেলিং না হতো, তাহলে কি হতো? কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। রিয়ান বুঝতে পেরেছিল তার ভুল। সে নিজেকে ঠিক করেছে। আমি বুঝলাম যে কখনো কখনো পরিবারে কঠিন সময় আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ আমি সৌরভের সাথে সুখী। তিয়া বড় হয়ে একটা ভালো মেয়ে হয়েছে। রিয়ান সুস্থ এবং সুখী। আর আমার একটা নাতি আছে। এই নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক। বয়স মাত্র 25 বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল, ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না।
এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার, না চাইলে এখানে বসে থাকগু। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি গি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কী লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল। আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না। ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না আগে। উস্তাদ ইব্রাহিম হাসলেন। বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন। কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি, তুমি একবার চেষ্টা কর। মাত্র এক সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। 1 সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি।
উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন গু। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু চতুর্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া। আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদজির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। চতুর্থ অধ্যায়, দোয়ার শক্তি। 1 সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদজি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদজি, আমি নিজেই বুঝতে পারছি না। 1 সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদজি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল।
তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদ জি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদ জি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া গু। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না গিয়ে। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল। 1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে। সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা গু। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন। রফিক তওবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ অধ্যায়, পরিবারের আলো। আহমেদের পরিবর্তন দেখে তার বাবা মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাসিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয়। হাসিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল।
একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। 7ম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাশিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন গো। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাশিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাশিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। 8ম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদ জি, আমি তো আপনার মতো জ্ঞানী নই গু। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন গু। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল। সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল। তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ, এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। 9ম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে। উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন, তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও, তাকে দ্বীনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবী শিক্ষা নয়, দ্বীনি শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল, তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গো। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল, তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন 5 বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল, সে ছিল খুবই ধর্মপ্রাণ। 10 বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। 10ম অধ্যায়, জীবনের পরিণতি।
বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গ। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। একাদশ অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল, তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর, তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল। এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা। দ্বাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে।